এইবার এইটাই মাত্র প্রথম যে ট্রাম্প কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি বা এটা কি বলে কূটনৈতিকভাবে কিন্তু একেবারে কমপ্লিটলি আলাদা হয়ে গেছে, এক ঘরে হয়ে গেছে যেটা বলা যায়। যে হয়ে গেছে। তাকে এখন পর্যন্ত কেউ সহায়তা করছে না, এখন সে পাগল হয়ে যাচ্ছে সে কিভাবে এটা ম্যানেজ করবে। এবার ইরান আর সেই অ্যাকসেপ্টেন্সটা করছে না এবং তারা এটার শেষ দেখে দেখে রাখতে চায়। প্রশ্নটা হচ্ছে যে ইরানের তো সবকিছুই ধ্বংস হয়ে গেছে, তারপরেও ইরান কিভাবে টিকে আছে। আপনি এই এই জায়গাটায় যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আহ, আমার নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন ডক্টর জন মাইশ মার্শমিয়ার, বেশ বেশ। একজন শিকাগো ইউনিভার্সিটির একজন পলিটিক্যাল অ্যানালিস্ট। ওনার একটা খুব নামকরা বই আছে, দ্য ইসরায়েলি লবি অ্যান্ড দি ইউএস ফরেন পলিসি। এবং এই বইটা কিন্তু একটা আহ, ইনি ইনার যে বক্তব্য সেটা হচ্ছে যে আমেরিকা এ পর্যন্ত সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যা কিছু করেছে সেটা তার নিজের স্বার্থে করে নাই, সে আসলে ইসরায়েলের স্বার্থে করেছে। এবং এই কথাটা উনি এবং এই অনেকটা আমেরিকার রাজনীতিকদেরকে বাধ্য করা হয়েছে এই সমস্ত সিদ্ধান্ত নিতে। যেমন এবারের যুদ্ধটাও কিন্তু তাই, এটা কিন্তু আসলে আমেরিকানরা কিন্তু কখনোই, প্রথম কথা উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে যে ইসরায়েল, ইরান কখনোই আমেরিকার জন্য হুমকি না। তো এখানে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে হুমকি না তো ইরান তো প্রতিবারই বলে যে আমেরিকা আমাদের প্রধান শত্রু। বলে হ্যাঁ, সে 100 বার বলুক না কেন, অসুবিধা কি আছে? তার কি সেই সক্ষমতা আছে আমাকে আঘাত করার? আমার রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্রের আশেপাশে ভৌগোলিক সীমানায় কি তার আসার কোনো ক্ষমতা আছে? তা তো নাই। তো তাহলে আমরা তাকে কেন আমরা শত্রু হিসেবে ডিক্লেয়ার করছি? আজকে যদি ইসরায়েলের স্বার্থ আমরা রক্ষা করতে না যেতাম, তাহলে কিন্তু ইরান আমাদের বন্ধু হতে পারতো। তো গত উনি যে ব্যাখ্যাটা দিয়েছে যে গত 12 দিনের যুদ্ধে উনি প্রথমে এই যুদ্ধে ইরানকে দায়ী করেছেন যে তারা কেন এই আপনার যুদ্ধবিরতিটা মেনে নিল। কারণ 12 দিনের পরে যখন ট্রাম্প, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল দুজনেই যখন টের পাচ্ছিল যে তাদের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়, ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি ইরানের কিন্তু তখন পূর্ণ সক্ষমতা দেখানোর সুযোগ ছিল। কিন্তু ইরান হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে তখনই কিন্তু এই এই যুদ্ধটা কিন্তু তখন কন্টিনিউ করলে কিন্তু কেন এটা করলো? কারণ ইরান তখন হুমকি দিয়েছিল যে আমি কিন্তু স্ট্রেট অফ হরমুজকে কিন্তু বন্ধ করে দেব। এইটা বলার পরে কিন্তু দুজনেই কিন্তু যুদ্ধ থেকে সরে আসছে। এটার আরেকটা কারণ হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে হরমুজ বন্ধ হয়ে গেলে সারা বিশ্বের উপর একটা বিরূপ অর্থনৈতিক চাপ পড়বে। আর দ্বিতীয়টা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা দুজনেরই কিন্তু তখন প্রস্তুতি ছিল না যে একটা লম্বা সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার। আচ্ছা, এই 12 দিন যুদ্ধের পরে কি করলো ইসরায়েল? তার সক্ষমতা কিছুটা গেইন করলো এবং সে ভাবলো যে আনফিনিশ জব, যেটা আমি 12 দিন করে বন্ধ করে রেখেছিলাম, আমরা বাকিটা যে আমরা এবার শেষ করে আসি। কারণ তাদের ধারণা ছিল যে তাদের যে পারমাণবিক ক্ষমতা এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং সুতরাং এখন ইরানের যে সক্ষমতা সেটা হলো মিসাইল ইন্ডাস্ট্রি এবং তাদের যে এই মিসাইল ক্যাপাবিলিটিটা, এটাকে ধ্বংস করতে পারলেই তারা মোটামুটি ইরান জিতে যাবে। কিন্তু আসলে ইরান কিন্তু সেই মোবাইলের, এই মিসাইলের কিন্তু কিছুই তখন প্রদর্শন করে নাই। তারা খুবই তাদের ফার্স্ট অথবা সেকেন্ড জেনারেশন মিসাইলগুলি তারা ইউজ করেছে, রকেট ইউজ করেছে। অ্যাকচুয়ালি দে হ্যাভ টেস্টেড দ্যাট ইসরায়েলের এই যে ডোম, আয়রন ডোম বা এই যে আকাশ প্রতিরক্ষা, এটা কতটুকু শক্তিশালী। কিন্তু শেষ দিকে কিন্তু এটার দুর্বলতাটা টের পেয়েছে এবং এই টের পাওয়ার সাথে সাথেই ইসরায়েলও এটা এই যুদ্ধ থেকে সরিয়ে যেতে চায় এবং আমেরিকাও সরে যেতে চায় এবং ইরানও ওই সময় এখান থেকে তাদের এই সরে যাওয়াটাকে একসেপ্ট করে নিয়েছে। কিন্তু এবার ইরান আর সেই একসেপ্টেন্সটা করছে না এবং তারা এটা শেষ দেখে দেখে রাখতে চায়। এবং তারা জানে যে শেষটা তাদের কি যে দেখতে চাচ্ছে, এখানে, শেষটা কি আচ্ছা দেখতে এই চাচ্ছে এই শেষ? এখানে আমি হ্যাঁ। একটা কথা বলি, সেটা হলে আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি যে যুদ্ধের কিন্তু জয়ের যে সীমারেখা, এটা কিন্তু এক একটা দেশের জন্য এক এক রকম। এটা হুম। ইরানের জন্য একরকম, আমেরিকার জন্য একরকম, ইসরায়েলের জন্য একরকম। তো প্রত্যেকের কিন্তু নিজস্ব লক্ষ্যবস্তু আছে এই যুদ্ধের। তো এই যুদ্ধের লক্ষ্যমাত্রাটা সে অর্জন করলো কিনা। ইরানের লক্ষ্যমাত্রা কি ছিল? ইরানের লক্ষ্যমাত্রা হচ্ছে তারা এই যুদ্ধটাকে অনেক ব্যয়বহুল করে তুলবে এবং আমেরিকার জন্য এটা অর্থনৈতিকভাবে অত্যন্ত চাপে ফেলবে, সারা বিশ্বকে অর্থনৈতিক চাপে ফেলবে এবং আমেরিকা যেন তার আভ্যন্তরীণ রাজনীতিতে এই এই শক্তি, যেন আমেরিকান রাজনৈতিক শক্তি যেটা, তারা যেন প্রচন্ড চাপে পড়ে। আপনি দেখুন, আপনি ওয়াশিংটনের দিকে তাকিয়ে দেখেন, গত কয়েকদিন ধরে আমি কংগ্রেসের হিয়ারিংগুলি শুনছি। তারপরে আপনি সিনেটে যে ওয়ার, তাদের কি বলে, দ্য পাওয়ার
যে যে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা চেয়েছিল, সেটা সে পায়নি। তারপর কংগ্রেসও সেটা অ্যাপ্রুভ করছে না, বাজেট অ্যাপ্রুভ করছে না, এবং সবচেয়ে শেষে যেটা বলছে তারা, যে সেটা হলে ট্রাম্প এই যুদ্ধে কারোর সাথে আলোচনা করে নাই, শুধুমাত্র সে ইসরায়েল এবং তার কিছু ইনার সার্কেলের সাথে গবেষণা করে সে এই যুদ্ধে চালিয়ে গেছে, এবং আর যার ফলে সার্কেলকেও এখন তো দেখেন সে কি হচ্ছে। কিছু মনে করে না। তিনি গতকালকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে যে আমি কোনো অ্যাডভাইজারের কথা শুনি না। ইভেন সে ব্রিটিশ প্রধানমন্ত্রীকেও বলেছে তুমিও আসলে তো অ্যাডভাইজারের কথা শুনবে না, তুমি প্রধানমন্ত্রী, তুমি তোমার মতো চলবা। আসলে তো ট্রাম্পের তো মেন কথা হলো কি, যে ট্রাম্প কিন্তু একজন রাজনীতিবিদ না, সে একটা মূলত একজন ব্যবসায়ী। হুম। সে সবকিছু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখে, এবং তার কথা কোনো রকম মাত্রা নাই আর কি। সে সকালে একটা বলে, বিকালে আর একটা বলে। যেমন দেখেন, আপনি বলেন, সে বলে যে আমরা যুদ্ধ তো জিতে গেছি, এখন আর ব্রিটেনকে লাগবে না। কিন্তু দেখেন আবার এখন ব্রিটেনের কাছে কিন্তু ভিক্ষা চাচ্ছে, যে ভাই তুমি কিছু পাঠাও, আমাদের এই মানে হরমুজের জাহাজগুলিকে তোমাকে এসকর্ট করতে হবে। তো এই যে ট্রাম্পের যে এই কন্ডিশন, এটা, এই যে ট্রাম্পের যে বিহেভিয়ার, এটা কিন্তু ইউরোপ আরো আগের থেকে কিন্তু মনিটর করছে। সে জানুয়ারি মাসে কিন্তু তারা দেখেছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তাদের ট্রাম্পের বিহেভিয়ারটা দেখেছে, গ্রিনল্যান্ডিয়ান নিয়ে ট্রাম্পের বিহেভিয়ার দেখেছে, কানাডার সাথে ট্রাম্পের বিহেভিয়ার দেখেছে। এখন কিন্তু তারা মোটেই এই আমেরিকার এই যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা যারা নাকি এই যে যুদ্ধে এখন নেতৃত্ব দিচ্ছে, তাদের উপর আর তার কোনো আস্থা নেই। এবং সেই সাথে ট্রাম্পের যে মেশিনারিজ আছে, তার এক্সিকিউটিভ কমিটির যে অ্যাডভাইজারগুলি আছে, তাদের উপরে কিন্তু তাদের কোনো আস্থা নেই। যার ফলে দেখেন আপনি, এইবার এইটাই মাত্র প্রথম যে ট্রাম্প কিন্তু ডিপ্লোমেটিক্যালি বা এটা কি বলে, কূটনৈতিকভাবে কিন্তু একেবারে কমপ্লিটলি আলাদা হয়ে গেছে, এক ঘরে হয়ে গেছে যেটা বলা যায়। যে হয়ে গেছে। তাকে এখন পর্যন্ত কেউ সহায়তা করছে না, এখন সে পাগল হয়ে যাচ্ছে, সে কিভাবে এটা ম্যানেজ করবে। এবং সে কিন্তু সাংবাদিকদেরকে বলছে যে প্রত্যেকটা দেশেই চাচ্ছে এখানে অংশগ্রহণ করতে, দেখা যাক কে কে আসে, কিন্তু না, আসলে সে কিন্তু কেউ আবার সে আসতে আবার চাচ্ছে না। উত্তরে এটাও বলেছে যে আমি তো জাস্ট বলেছিলাম, আহ্বান করে টেস্ট করছিলাম কেউ আসে কিনা, আসলে আমরা হ্যাঁ, নিজেরাই অনেক হ্যাঁ। তো শক্তিশালী, এবং এখন সে আবার কাউরে লাগবে বলতেছে, না। দেখো, এবং এমন সে ভাবে। বলতেছে দেখেন, যে 45,000 সৈন্য আছে আমার কোরিয়াতে, 45,000 আছে জাপানে, 50,000 আছে ইউরোপে, আমরা বছরের পর বছর তাদেরকে দেখাশোনা করি। আজকে আমি যখন চাচ্ছি তখন তখন তারা কিন্তু আর কেউ আসতে। তো চেয়েছিলাম জাস্ট তারা এটাই কি আমি বলে একটু বলছিলাম জানার অনেকদিন জন্য, আগে থেকে। মানে বাচ্চাদের মতো এটা আচরণ অনেক, করেছে। হুম। হ্যাঁ, বাচ্চাদের মতো আচরণ। তো আপনি তো এই যে এখন যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো যে এর পরের প্রশ্নটা যেটা আপনি করলেন, সেটা হচ্ছে যে যে সে বুটস অন দ্য গ্রাউন্ড। আমি আপনাকে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি 1993-94 সালে ইউএস মেরিন কোরের সাথে স্টাফ কলেজ করি, এবং এই স্টাফ কলেজ করার সময় তখন কিন্তু এই যে রাশিয়ান সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তারপরে কিন্তু আহ, আমেরিকার কিন্তু পুরা ডক্ট্রিন চেঞ্জ হয়ে গেছে। বিকজ আমি 1988 সালে একবার ট্রেনিং করেছি, এবং তখন আমি সোভিয়েত ডক্ট্রিন পড়েছি, একেবারে মানে ট্যাকটিক্যাল থেকে অপারেশন লেভেল পর্যন্ত। আমি প্রত্যেকটা জিনিস আমার পড়তে হয়েছে। যখন আমি 93-94-তে গেলাম, তখন আমি দেখি নতুন ট্যাকটিক্স। এখন আমার ইরানিয়ান ট্যাকটিক্স পড়তে হচ্ছে। মনে রিমেম্বার, 93-94 সালে, এবং 93-94 সালে আমি ইরানের আপনার যুদ্ধ কৌশল পড়ছি, ইরানের ডিপ্লয়মেন্ট পড়ছি, ইরানের ইউনো স্টেজেস অফ অপারেশন পড়তেছি, ট্যাকটিক্যাল এবং অপারেশন বোথ। তারপরে আমি নর্থ কোরিয়ার আমি এনিমি পড়তেছি। এবং আমাকে কি করা হলো, ওখানে দুটো আপনার বড় ধরনের দুটো এটা হলো ওয়ার গেম হয়। এই ওয়ার গেমের একটাতে আমাকে বানানো হলো ইরানিয়ান ফোর্স কমান্ডার, এবং অন দি আদার সাইড একটা মেরিন কোরের একটা কোর সেখানে আপনার আক্রমণ করবে, এবং বন্দর আব্বাস দখল করে 15 দিনের মতো সেটা দখলে রাখবে, যেন পরবর্তী সৈন্য যেন এসে ইরানে যেন তারা ঢুকে যেতে পারে। এটাই কিন্তু মেরিন কোরের একটা টিপিক্যাল, আমি বলবো যে একটা মানে অপারেশনের ধারা। তো আমাকে যে বলা হলো বন্দর আব্বাস, যখন আমাকে ডিফেন্ড করতে বলা হলো, যেমন আমাকে যে যে অ্যাসেট দেওয়া হলো সবকিছু আমি ব্যবহার করলাম, করার পরে ইউএস মেরিন কোর কিন্তু সেখানে ল্যান্ড করতে পারে নাই। আমাদেরকে তারা ওয়ার গেমের যে টুলস আছে সেইগুলি ইউজ করে, এটা তো অ্যাকচুয়ালি ইচ্ছা হলে তো আপনি করে দিতে পারেন, সবকিছু প্রোগ্রামিং করা থাকে। আমরা যখন সেই প্রোগ্রামিংগুলি করলাম, ডেপ্লয়মেন্ট যখন করলাম, এবং আমাদের সেই অস্ত্র এবং গোলাবারুদের সক্ষমতা দিলাম, ইউএস কিন্তু আমাদেরকে যেতে পারলো না। এবং পরে 2 দিন পরে পুরো ওয়ার গেমটাকে ক্যান্সেল করতে হয়েছে, এবং আমরা ফাইনাল এক্সারসাইজ করেছি আমরা নর্থ কোরিয়ার ব্যাপারটা নিয়ে। তো আমি যেটা বলতেছি, আজকে 2026-এ কিন্তু প্রথম ইরানে এই 2025-এর জুন মাসে প্রথম ইরানে কিন্তু এই হামলাগুলি শুরু করেছে আমেরিকানরা। বাট প্রস্তুতি কবে শুরু হয়েছিল? 1993-94 থেকে প্রস্তুতি হচ্ছে। সুতরাং বুটস অন দ্য গ্রাউন্ড যদি এতই সহজ হতো, তাহলে কিন্তু তারা 93-94 থেকে
প্রস্তুতি নেওয়ার পরেও 25-26 এসে তা কিন্তু দ্বিধাগ্রস্ত হতো না। তার মানে তারা যে টেরেইনটা ফেস করতে যাচ্ছে, যে ডেপ্লয়মেন্ট প্যাটার্ন ফেস করতে যাচ্ছে, যে অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স যেটা বলে আর কি, বাধার সম্মুখীন হতে যাচ্ছে, প্রাকৃতিক বাধা এবং সামরিক বাধা এবং জনগণের মনোবল, এটা কিন্তু একটা অন্যতম বড় একটা উপাদান একটা যুদ্ধের। এই তিনটাকে কিন্তু একসাথে তারা উতরাইয়া ইরানকে জয় করা সম্ভব না। এই জন্যই তারা 14 বার চিন্তা করতেছে, বা আদৌ তারা করবে কি করবে না। এই এই যে মার্কিন সেনাদেরকে আনা হচ্ছে বা মেরিনদেরকে আনা হচ্ছে, এটা জাস্ট একটা আই ওয়াশ আমি বলবো। তারা কোনো কিছুই করতে পারবে না। তাদের জি। বিশেষ করে ইরানের মানে অন এরকম দা এরকম গ্রাউন্ডেও মাঠে তার, যেতে এবং পারে। অনেকে আসবে কি না সেটাও সন্দেহ আছে, কারণ আজকে কিন্তু হ্যাঁ, মার্কিন আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, তাদের এখানে পদত্যাগ করেছে। হ্যাঁ, ইরানের মনোবলের ব্যাপারে। আজকে আমরা একটা জিনিস দেখলাম যে ইরানে একজন তাদের কি বলে আপনার প্রবাসী, যে ইউরোপে ছিল, কিন্তু ইরান যুদ্ধ হওয়ার পরে মহিলা, তিনি লিখতেছেন যে আমাদের দেশের যারা যুদ্ধ করছে তাদের দুইটা পথ খোলা আছে। একটা হলো তারা যুদ্ধকে মেনে নেওয়া এবং যুদ্ধ করে বেঁচে থাকার চেষ্টা করা, অথবা পশ্চিমাদের দাস হওয়া। আমি ব্যক্তিগতভাবে আমি বলেছি আমাদের সেনাদলকে যে তোমরা যুদ্ধ করো, এবং আমি আমার বিদেশের আমার আমার কি সুখের জীবন ছেড়ে আমি কিন্তু ইরানে এসে আমাদের জনগণের সাথে আমি যোগ দিয়েছি। কারণ এই মুহূর্তে আমাদের উচিত ইরানের মানুষের সাথে থাকা, এবং তারা যে সাফার করছে বা তারা যে কষ্ট করছে এটাকে শেয়ার করা, এবং মানুষের মনোবল জোগানো যে আমরা সবাই, পুরো জাতি এই সেনাবাহিনীর পিছনে আছে এই দেশকে রক্ষা করার জন্য এবং পশ্চিমাদের আধিপত্য থেকে মুক্তির জন্য। এই যে স্পিরিট, এইটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার। এটাই জি। কিন্তু আসলে স্পিরিট, ইরানের জাতিগত স্পিরিট। এটা তাদের ভিতরে যতই কষ্ট থাকুক না কেন। আর ওই যে প্রফেসর জন মার্শমিয়ার যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইরানে কি রাজনৈতিক ব্যবস্থা হবে, এটা তো নান অফ আওয়ার বিজনেস, এটা আমাদের কোনো ব্যাপার না। এটা সে দেশের মানুষ ঠিক করবে। এটা আমি কে ভাই, তুমি ওখানে গিয়ে কি রাজনৈতিক ব্যবস্থা হবে বলে কেউ যদি বাইরে থেকে এসে যদি আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আমরা কি মেনে নেব? ব্রিটেন কি মেনে নেবে? কেউ তো রাইট। মানবে না এটা। তো আমরা কেন তার ওখানে এই 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 নাক গলাতে যাব? আমাদের তো কোনো ওখানে, বরং আমরা উচিত ছিল ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলে তাকে আমাদের বন্ধু হিসেবে নেওয়া, তাহলে কিন্তু আমরা বরং আরো অনেক বেশি ফায়দা পেতাম। এটাই হলো ওনার মানে অঞ্চলে পুরো এই বক্তব্য। অঞ্চলে এই অঞ্চলে চায়না এবং রাশিয়ার জি, পাশাপাশি তারা একটা জি, ভালো একটা অবস্থান পেত। জি, আপনাকে অনেক ধন্যবাদ।